আজকে একটা বিশেষ প্রসঙ্গ নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো যে আজকের দিন থেকে কাউন্টিং শুরু হয়ে গেল। কিসের কাউন্টিং? কিসের গণনা? গণনাটা হলো যারা ইউনূসকে আইনে ক্ষমতায় বসানো, এতদিন এটা সুখভোগ করা, মাস্টার মাইন্ড, তারাই হাসিনা ফালায় দেওয়ার আন্দোলনের মূল নায়ক বলে যারা ইউনূসকে মাথায় তুলছে, ইউনূসের দালালিতে মেতে উঠছে, হিরো বানাইছে তাকে, আর সমানে তার হাত থেকে মাখন নিয়ে খাইছে। তারই সর্বশেষ নজিরটা হলো 12ই ফেব্রুয়ারি ইলেকশন। তারা ভেবেছিল এইভাবে দিন যাবে, কত আরাম। হিরু সাহেব আছে তাদের জন্য আরাম নিশ্চিত করার লোক হিসাবে। তাদের জন্য আজকের দিন থেকে যা খাইছেন এবার পেট টিপে ওগুলো বাইর করে নেওয়ার দিন শুরু হয়ে গেল। তারেক রহমান ভেবেছিল যে এইভাবেই তো চাওয়া যায় ক্ষমতায়, এত সহজে ক্ষমতা। কিন্তু তারেক রহমান আজকে বুঝিয়ে দিবে ইউনূস সাহেব যে উনি কেন তারেককে ক্ষমতা আনছেন। এখন উনি তার পাওনা গন্ডা ফেরত চাচ্ছে। সেটা কি দিবেন, কিভাবে দিবেন, কোন দিক থেকে আসবে উনি জানেন না। তারেক রহমান কমপ্লিটলি একটা অন্ধকারে আছে। আজকের দিন থেকে সে ক্রমশ জানতে শুরু করবে। তাও আবার কতটুকু তাকে জানানো হবে, কারণ উনি তো নিজে বুঝতে পারবেন এই যোগ্যতা ক্ষমতা তার নাই, তার উপদেষ্টাদেরও তো আরও নাই। এই যে হুমায়ুন কবির আছে, আমি মনে করি না যে তার সক্ষমতা আছে। আর খলিল কোনটা তাকে বলবে কোনটা না বলবে এটা তো উনি নিজে ঠিক করবেন। এবার একটা ব্যাকগ্রাউন্ডের কথা বলে নিই। খলিল সাহেব দেশে ফিরেছেন পরশুদিন, পরশুর আগের দিন ফিরেছেন। এর আগের 3 দিন কোথায় ছিলেন? আজকে ঢাকায় ল্যান্ড করবেন সার্জিও নামে এক আমেরিকান প্রতিনিধি। টাইটেল হিসেবে বলা হচ্ছে যে তিনি ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি এবং একই সাথে তিনি ইন্ডিয়া এবং আমেরিকান রাষ্ট্রদূত। এই ধরনের একটা লোকের সাথে খলিল 3টা দিন কাটিয়েছেন আসিয়ান সম্মেলনের নাম করে। সেইটা শেষ করে উনি ফিরেছেন পরশুদিনের আগের দিন। এ ফাঁকে একটু অফ ট্র্যাকে গিয়ে নাহিদদের সম্পর্কে একটা কথা বলে রাখি। নাহিদরা নিজেদের সম্পর্কে যে উচ্চ ধারণা করে, এটা একটা ফুটুস করে ভিতরের বাতাসটা বের করে দেওয়ার দরকার আছে। নাহিদরা কি বলতে পারবে 14ই জুলাই থেকে কেন সমস্ত পুলিশ উইথড্র করা হয়েছিল? অফিসিয়ালি 15 তারিখ থেকে আর্মি নামানো হয়েছিল সিভিল প্রশাসনের দায়িত্ব দিয়ে আর পুলিশের কাজ করার জন্য। তারা নামতে পারে নাই, প্রস্তুতির সময় লেগেছিল। 16 তারিখের আগে তারা রাস্তায় নামে নাই। নাইটরা তো তখন শুয়েছিল ডিবি অফিসে, কষ্ট করছিল, গা হাত পা পাছা ফুলে গেছিল, মাইরে রক্ত জমাট করে দিয়েছিল এগুলোর মধ্যে দিয়ে। না, কষ্ট তারা কম করে নাই, কিন্তু এগুলো কেন হচ্ছে, কি হচ্ছে, কিছু ধারণা তাদের ছিল না। আমি বারবার বলেছি রাজনীতি একটা আলাদা জিনিস। রাজনীতি না শিখে অনেকে বিরাট বিরাট নেতা হয়ে যেতে পারে। আসামরব দেখেন, রাজনীতি বুঝেন না, সিরাজুল খান তাকে বানাইছে, উনি হয়ে গেছে। রাজনীতি বুঝে এক জিনিস, আর নেতা হিসেবে পাবলিক ফিগার হিসেবে হাজিরও আর এক জিনিস। নাইটরা বলতে পারবে না আজ পর্যন্ত পুলিশ উইথড্র হলো কেমন করে, সমস্ত পুলিশকে ফেরত নেওয়া হলো। তার চেয়ে বড় কথা, সাদ্দামরা ছাত্রলীগের যুবলীগের যারা পুরো আওয়ামী লীগ গুন্ডা দিয়ে ভরা রাখছিল বাংলাদেশ, এরা হঠাৎ করে পুলিশের সাথে সাথে তারাও গায়েব হয়ে গেল। কি করে, কেন, কার সিদ্ধান্তে, কে ঘটেছিল এই ঘটনা? নাইটদের সেটা আজও জানা হয় নাই। নাইটরা যেটা করেছে একটা ইউনূসকে ধরে নিয়ে এসে বসানো, শক্তপোক্ত মাল একটা, যাতে নিজেদের ভাগ্য করে নেওয়া যায়। কেন এই কথাটা বললাম এই জন্য, 12ই ফেব্রুয়ারি যারা বেনিফিশিয়ারি, এই নির্বাচন থেকে যারা বেনিফিশিয়ারি, তাদের সবাইকে এখন নিংড়ায় যে সুযোগ তাদেরকে দিয়েছে ক্ষমতায় বসে পড়া, সংসদে ঢুকে পড়া, ক্ষমতায় অথবা বিরোধী দলে, তাদেরকে নিংড়ায় চিপে এখন ইউনূস সাহেব রস বাইট করে নিয়ে আসবে। আজকে থেকে সেই দিনটা শুরু হয়েছে। খালি বলেছে খলিল সাহেব তাহলে কি করেছেন 3 দিন যেটা করেছেন। আচ্ছা, তার আগে আর একটা কথা বলে নিয়ে আনলে এটা বোঝা যাবে না। তারেক যে চিঠি গেছে এটা কি নিজে বুদ্ধিতে? খলিল প্রশ্নই আসে না। হুমায়ুন কবির তার উপদেষ্টা, না, ওনারা তো বড় দৌড় রিচ থাকলে তো কথাই হইতো। তাহলে তারেক কাদের পরামর্শে গেছে চীন?
এটা তারেক জানে, আর যারা দিচ্ছে তারা জানে। আমি এটা এখন পাবলিক আলোচনা করবো না। তারেক জিনিসটা করার পরে কনফিডেন্স পাইছে, ফিরে এসে এত কিছু করা যায়। কিন্তু তারেক যেটা চিন্তাও করে নাই, ইউনূস খলিলরা বসে নাই এটার জন্য। তার এর বিরুদ্ধে এর পাল্টা আক্রমণটা নিয়ে আসতেছে, এটা তারেক কখনো চিন্তা করে নাই। সেই আক্রমণটা আজকে থেকে শুরু হবে। ওকে, এবারে ইনডাইরেক্ট আর না বলে এবার একটু সরাসরি বলি। তাহলে সার কথা হলো, আজকে থেকে তারেককে যারা যারা ক্ষমতায় আনছে, একদম জামাত, এনসিপি সহ, এগারো সহ যারা যারা এমপি হয়েছে, সংসদে বসে আছে, মজমা মারতাছে, বিরাট আমি নিজেদেরকে বিরাট কিছু একটা মনে করতেছে। আজকে সবাইকে রাজভেট বলেন না, রাজার সামনে নত হয়ে রাজাকে উপটোকন দিতে হয় দেখা করার। এটাকে বলে সাক্ষাৎ করতে গেলে রাজাকে কোনো উপহার না দিয়ে কেমনি সাক্ষাৎ করেন, তাদেরকে এখন এই উপহার দিয়ে সাক্ষাৎ করতে হবে ইউনূস সাহেবের। তাহলে ইউনূস সাহেব কি করেছে আসলে? ইউনূস সাহেব যেটা করেছে, একদিন ধরে সে আমেরিকাকে তাতাইছে। তার প্রবলেম ছিল আমেরিকাকে তাতাই একটা সার্জিসকে নিয়ে বাংলাদেশে পাঠানো। এটা তো কঠিন, কারণ তার সবচেয়ে বড়, তার আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত সবচেয়ে বড় অবস্ট্রাকলটা হলো যে ট্রাম্প বাইডেনদের রাস্তায়, ডেমোক্র্যাটদের রাস্তায় চলে না। ART, এগ্রিমেন্ট অফ রেসিপ্রোকাল ট্রেড, এইটা ট্রাম্পের অবদান, ট্রাম্পের নিজস্ব, এটা বাইডেনদের না, ডেমোক্র্যাটদের না। এটাই হলো আমেরিকা ট্রাম্পের পাগলের মতন এই অস্ত্রটা ব্যবহার করা, যে তার কথা শুনবে না তার উপরে তাকে ট্যাক্স ধরতে হবে, 200, 300, 400 যেমন খুশি তেমন। তাহলে এটা নতুন কি? নতুন হলে এতটুকুই। আমি এর আগেও অনেক জায়গায় বলেছি, 2016 থেকে আমেরিকা যখন টের পায় যে চীন উত্থানটা আর তার ঠেকানো যাচ্ছে না, এটাও তার পরের ফেজ। প্রথম সে এটা নিয়ে পাল্টা অ্যাকশনে যায় 2007 সালে, এইটাই আমাদের 1/11। 2016 সালে যখন সে বুঝে যায় যে এটা ইন্ডিয়া দিয়ে ঠেকাতে চাইছিল, এটা দিয়েও কোনো কাজ হচ্ছে না, আরো অন্য কিছু করতে হবে। 16 সালে সেই কাজটা করার সময় তারা চীনকে ঠেকানোর নাম করে যারা যারা চীনের সাথে সম্পর্ক করতে চায় তার পথ বন্ধ করতে হবে তাকে, এরকম একটা পজিশন নিয়েছিল। সেইটাই এতদিন আসছিল IPS নাম দিয়ে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। চীনের সাথে সম্পর্ক করা যাবে না, এটা আমেরিকানরা জানতো যে আমি এটা দিয়ে আগাইতে পারবো না। আমার অসুবিধা হলো, আমেরিকার অসুবিধাটা হলো, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলে চীনের কাছে যায়ও না, এই কথা বলে শুনবে কেন? হাসিনা আমলের কথাই ধরেন, হাসিনা সরাসরি পাল্টা জিজ্ঞেস করেছিল, আমরা যে চীনের কাছে যাবো না তো ঋণ কোথায় পাবো? ঋণ নিয়ে আসেন, আমরা যাবো না। আপনারা ঋণ দিতে পারেন? আপনার মুরদ নাই। আপনি তো ইভেন ওয়ার্ল্ড ব্যাংকেরও সেই পরিমাণ ঋণ দেওয়ার মুরদ নেই। উল্টা আমাদের জন্য বিকল্প আছে, এখন চাইনা উঠে আসতেছে, তা আমরা সেটা দিব না? ফলে আমেরিকা জানতো না ব্যাপারটা এটা না, কিন্তু তা সত্ত্বেও 2016 থেকে আইপিএস করে বাইডেন পর্যন্ত 13 সাল পর্যন্ত, 23-24 সাল পর্যন্ত এই IPS দিয়ে চলছে। ট্রাম্পের বেলায় নতুন যেটা, ট্রাম্পের বেলায় নতুনটা হলো ট্যাক্স ধরো। উদ্দেশ্য একই, ট্যাক্স ধরার বিনিময়ে চীনকে ঠেকানো। চীনের উপরেই ট্যাক্স ধরছে 200%। আমরা তো কথাই নেই। নাহিদরা কোনদিন রাজনৈতিক পড়াশোনা করবে না, ও খুঁজছে একটা বড় মাল, ক্ষমতাবান। হ্যাঁ, ইউনূস খুব পরিচিত ইন্টারন্যাশনাল, ও জানেই না ইউনূসই ট্রাম্পকে রাস্তা দেখে নিয়ে আসতেছে বাংলাদেশে। ART কি সে জানে না, পড়াশোনা করে নাই। না, এটা একা নাহিদদের দোষ না। জামাত জানে না, জামাত তো ইসলাম নিয়ে আছে, এগুলো দুনিয়াদারির বিষয় আছে, নিয়ে এগুলো নিয়ে কি করবে? ওকে, তাহলে বামপন্থীরা জানে নিশ্চয়ই। সরি বামপন্থী, আপনারা জানেন না। আপনাদেরকে একটা কথা শিখিয়ে দিলে আপনারা কিছু কথা বলতে পারেন, সেটা হলো সাম্রাজ্যবাদ। ও আচ্ছা, আমেরিকার সাথে চুক্তি হয়েছে, তাহলে তো সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করতে পারি আমরা। তারাও এটাকে বুঝেছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন, তাও এ আমলে এসে মুখ খুলতেছে। ইউনূস যাওয়ার 3 দিন আগে এই ART চুক্তি করছে, এগ্রিমেন্ট, রেসিপ্রোকাল ট্রেড
রেসিপ্রোকাল মানে মানে তুমি একটা রেসিপ্রোকাল মানে আপনি ধরছেন তাই আপনার উপর দেবো না। রেসিপ্রোকাল মানে তো এটা না। অরিজিনালি রেসিপ্রোকাল ইংরেজি শব্দটার অর্থ হলো এটা, যে পাল্টাপাল্টি বলতে আমরা যেটা বুঝি ওইটা রেসিপ্রোকাল। কিন্তু ট্রাম্পের রেসিপ্রোকালের অর্থ হচ্ছে তোমাকে চীন ঠেকাতে বলছি, চীনের কাছে না যেতে বলছি, চীনের কাছে যদি যাও তাহলে তার শাস্তি স্বরূপ আমি তোমাকে এটা করবো, এই অর্থে এটা পাল্টা, তোমাকে ট্যাক্স ধরবো। এই চুক্তিতে নিয়ে গেছে ইউনূস সাহেব। ট্রাম্পের কাছে আমরা অত গুরুত্বপূর্ণ কিছু না, এত বড় বড় দেশ আছে, ট্রাম্পের কাছে আমরা এত গুরুত্বপূর্ণ ছিলাম না। এই ইউনূসই এটাকে দেখায় দেখায় পথ দেখায় দেখায় নিয়ে আসছে আমেরিকাকে, যে তুমি আমাদের উপরে রেসিপ্রোকাল ট্রেড ধরো। এরপরেও এটা রেসিপ্রোকাল রেসিপ্রোকাল বললাম, এটাও একটা মুখস্থ মতন হয়ে গেল। জিনিসটা কি আসলে? জিনিসটা হলো এই যে তুমি কোন কোন জিনিস চায়না থেকে আনতে পারবে না, কোন কোন জিনিস চায়নাতে বেচতে পারবে না, চায়না থেকে কিনতে পারবে না, এই বিষয়ক বাধা যেগুলো যেগুলো আমেরিকা মনে করে তার স্ট্র্যাটেজিক স্বার্থে, তার নিজের অর্থনৈতিক স্বার্থের জন্য চীনের সাথে আমাদের এই সম্পর্কটা তার স্বার্থের বিরোধী, সে সেইটাকেই মনে করে এআরটির অংশ। সেই এআরটির ভিতর দিয়ে সেটা আমাদেরকে বাধা দিবে। এই চুক্তিটাই করে এনে দাঁড় করে দিচ্ছে ইউনূস সাহেব। আমি এনে গ্যারান্টি দিয়ে বলতে পারি এনসিপির একটা ছিল এই এআরটি কি এটা খায় না, মাথায় দেয়, এর ইমপ্লিকেশন কি বাংলাদেশের উপরে বলতে পারবে না, জানে না। তারা মাস্টার মাইন্ড, তো তারা জানার দরকার কি? কমিউনিস্টের কথা বলেছে কে, সবার কথাই বলেছে, এই সব কিছু সাজায় গুছায় সার্জিসকে এগুলো বলে দেখে নিয়ে আসছে। ইউনূস যা বলার বলে দিচ্ছে, এটা ফাইনাল ব্রিফিংটা দিয়ে ডেকে নিয়ে আসছে আমাদের খলিলুর রহমান। আজকে থেকে মিটিং শুরু হবে, তারেকের সাথে দেখা বোধ হয় পরশুদিন। তারেক কি বলবে জানে না, কারণ তারেক যা বলবে ওটাও তো, সে তো খলিলের উপর ভরসা করে আছে, খলিল বলে দিবে। এখন খলিল কি বলবে কেমন করে এর থেকে বেরিয়ে আসতে হবে, পাল্টা আর্গুমেন্ট কি হবে, না বলবে না তো। তাহলে ইউনূসের ক্ষমতার মাহাত্ম দেখেন এখন। এই যে 12ই ফেব্রুয়ারি, কেন আমি এত 12ই ফেব্রুয়ারি ইলেকশনের বিরুদ্ধে, বেশিরভাগ মানুষই অবাক, এ লোক বলে কি, 12ই ফেব্রুয়ারি ইলেকশনে এত বিরোধী কেন সে? কেন আমি বারে বারে মনে করাই দিই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা যারা যারা সংসদে গেছেন, অন্তত প্রধান 3টা পার্টি আপনারা ভাগযোগ করে একটা ইলেকশন করে নিয়েছেন ইউনূসের রাত দিয়ে। আপনারা কেউ খেয়ালও করেন না ইউনূস কেন আপনাদেরকে এরকম ফিডিং করছে, মুখে তুলে খাওয়াই দিচ্ছে কেন? কেউ খেয়াল করেন নাই, জানতে চেষ্টাও করেন নাই। খালি নগদ লাভ হইতেছে, আপনি ক্ষমতা যাচ্ছেন বা এমপি হইতে পারতেছেন, এটাই আপনার কাছে প্রধান ইস্যু, প্রধান বিষয় মনে হচ্ছে। এখন এগুলো বলেছি চিপে বেট নিয়ে আসবে। এখন আবার সে পুরনো জায়গায় ফেরত যায়। তারেক কেন চিনে গেছিল, এটা তার কোনো পরামর্শক তাকে দেয় নাই। কাকে কেরা দিছে তাও আমি বলবো না, এখন বলছি না। তারাও প্রিপেয়ার করে নাই, বা তারা নিজেরও প্রিপেয়ার কেন আমার সন্দেহ আছে, যে ইউনূসরা কি বসে থাকবে। আমাদের এখানে অসুবিধাটা হচ্ছে যেটা খোদ ট্রাম্প জানে না, ট্রাম্প এটা নিয়ে এত মাথা ব্যথা নেই, এত ডিটেলে যাওয়ার তার আগ্রহ নেই। সেই জিনিসটাই ইউনূস খলিল মিল্লা ট্রাম্প পর্যন্ত পৌঁছতে পারে নাই, তারা পারবেও না। তারা ওই সার্জিস পর্যন্ত যাবে, গিয়ে তাদেরকে সানায় তুনায় নিয়ে আসছে। এখন সার্জিস যেটা জিজ্ঞেস করবে, তোমরা চিনে গেছো কেন, এই জিনিসের চুক্তি করার জন্য আগাইতেছো কেন, এই জিনিসের বিনিয়োগ আনবা, এটা করবা সেটা করবা, তোমাদের না বলছি না চিনলে ঘনিষ্ঠ হইবা না। তারা কি বলবে, তার কাছে জবাব নাই। ফলে মিটিংটা শেষ হবে কি দিয়ে, হুমকি দিয়ে, অবিলম্বে এগুলো বন্ধ করো, নাহলে আমরা ব্যবস্থা নিব। ব্রডলি এই ধরনের একটা কথা বলে শেষ হবে। ওকে, এখন আসেন তার ঢাকার দিনগুলো কাটবে কেমন করে। যেমন আগামীকালকে কোথায় যাবে সে, আগামীকালকে সার্জিস যাবে কক্সবাজার। হোয়াট ইজ কক্সবাজার? আপনাদের মনে করে দিই,
হাসিনা আমলে আমেরিকান কেউ আসলে কক্সবাজার যাইত, বিশেষ করে ইউনূসের আমলে তো কথাই নাই। আমেরিকান কেউ এলে কক্সবাজার যায় কেন? কক্সবাজার কি না, কক্সবাজার কি থামে না, মুখে বলে আমরা রোহিঙ্গা দেখতে আইছি, আমরা গড়তে আইছি। কিন্তু একটা ফ্যাক্টস মনে করাই দিই, এই কথাটা যে মিথ্যা তা আপনাদেরকে জানানোর জন্য। ওকে, তাহলে পরশুদিন তারেকের সাথে যখন কথা হবে তাকে কি বলে ধরবে টুটিতে? এইটা বলে ধরবে। এটা হচ্ছে ইউনূসের মূল পরিকল্পনা। আগে বলেছি ইউনূস আপনাদের চিপে একদম কাপড় পানি জড়ানোর মতন করে আপনাদেরকে চিপে রস বার করবে এখন, যারা যারা 12 ফেব্রুয়ারি ইলেকশনের বেনিফিট খাইছেন তাদের কাছ থেকে। না আপনাদের আর কি, গেলে আরেক জায়গায় যাবেন আবার। এনিওয়ে, যে কথা বলছিলাম যে তারেককে যারা চীনে যাওয়ার পরামর্শ দিয়ে নিয়ে গেছে তারাও এই পাল্টা রিয়াকশনটা যাবে এটা জানে না। ওকে, এবার আরেকটা না, আচ্ছা আচ্ছা, প্রসঙ্গটা শেষ করিনি, তারপরে বলছি ওটা। তাহলে মূল বিষয়টা হচ্ছে আজকে একটা বড় রিপোর্ট করেছে আরেক মাতবর আমাদের মতিউর রহমান চৌধুরী মানব জমিনে। মতিউর রহমান চৌধুরী দীর্ঘদিনের লোকাল আমেরিকান এম্বাসির প্রেস এজেন্ট হয়েছিল। না, প্রেস এজেন্ট মানে বুঝতে পারছেন এটা ইনফর্মাল। আমেরিকান বিশেষ ফেভারের কোনো নিউজ ছাপার দরকার পড়লে ওকে বললে ছাপে দিত। এটাকে বলে এজেন্ট বলতে পারেন। ডিজেপাইয়ের এজেন্ট যেমন ধরেন 111-এর সময় ডিজেপাইয়ের এই ধরনের এজেন্ট ছিল আমাদের সময়। আমাদের সময়কে দিয়ে যা খুশি তাই রিপোর্ট ছাপা দিতে পারে। তো সেরকম মানব জমিন মানে মতি চৌধুরী চেষ্টা করতেছে আর একবার এজেন্ট হওয়া যায় কিনা, টেকার ব্যাপার আছে না। তো উনি একটা লম্বা রিপোর্ট করছেন। ওই রিপোর্টের সার কথা হলো যে বাংলাদেশকে আমেরিকানরা নেয় না কেন, সব চীনের কাছ থেকে নিয়ে নিচ্ছে। না না, তাহলে আমি কার কাছ থেকে কি পাবো? আমাকে করে খেতে হবে না ভাই, আমার তো পত্রিকা চলে না। অনেকটা যেন এরকম, আপনি যদি তার পুরো লেখাটার সাব হেডলাইন গুলো শুধু যদি দেখেন 8-10 সাব হেডলাইন পাবেন, এগুলো পড়লেই হবে। এগুলো থেকেই আপনারা বুঝতে পারবেন তার আগ্রহটা কি। ওকে, সবাই যেটা আরেকটা গল্প বানিয়েছে, আমি স্টিল মনে করি এটা একটা গল্প। গল্পটা হলো এই সার্জিও আমেরিকান প্রতিনিধিটা, সে একই সাথে ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এইটাকে কেন্দ্র করে মোদির মাথায় একটা প্যাচ ঘুরতেছে, একটা ভাব। কথা মিথ্যা কিন্তু একটা ভাব ধরতে হবে যে কথা সত্য। যেহেতু সার্জিও আসতেছে তাইলে এইবার সার্জিও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা ভালো করে দিয়ে দেবে। এই ষড়যন্ত্র তত্ত্ব গল্প বানানো গল্পটা এত দূর গেছে, ইনকলাব বিরাট একটা নিউজ করছে এটা নিয়ে, শুধু মানব জমিন না, মানব জমিনের রিপোর্টের প্রতি এটাতে ভর্তি একেবারে। কালকে এইটার উপরে ভরসা করেই আমাদের ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী এটাকে নিয়ে খলিলুরের সাথে কথা বলেছে এই প্রথম। খলিলুরও এটার মধ্যে হওয়া আছে বলে এটা ভাবতেছে, অথচ খলিল জানে যে সার্জিওর এটা ইন্টারেস্ট না। মোদির সাথে ট্রাম্পের বিবাদ এখন যেই লেভেলে তার তো প্রশ্নই আসে না, সে এটার ভিতরে আবার ইন্ডিয়াকে ঢুকাবে। কিন্তু পুরো হেডলাইন গুলা, সবার এই হেডলাইন গুলো এটার মধ্যে ঢুকানো আছে। আর ইন্ডিয়া ওয়েট করতেছে এই যে আমি ক্যাম্পেইনটা মিথ্যা প্রচারটা যে দিচ্ছি এর একটা বেনিফিট নিশ্চয়ই আছে, নিশ্চয়ই এর ভয়ে তারেক মিয়া ছুটে আসবে আমার কাছে, আমি এটার মাখন খাবো। আমি বিশ্বাস করি না যে ট্রাম্পের মোদির সাথে কোনো সখ্য, চীন বাংলাদেশে ঢুকে পড়তেছে, নিয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে এখন আবার ইন্ডিয়াকে সাথে নিয়ে একে ঠেকাইতে হবে, এটা ট্রাম্পের পলিসি না। এটা ডেমোক্র্যাটদের বাইডেনদের পলিসি হলে হতে পারে, না ছিল তো তা, কিন্তু ট্রাম্পের পলিসি এটা না। ট্রাম্প মোদির সাথে সম্পর্ক করবে না, করলেই তো একদিনে এটা আপনি মোদির আচরণে দেখতে পাইতেন। মোদি নিজেই তো বিশ্বাস করে না এটা, যার ট্রাম্পের সাথে তার কোনো সম্পর্ক হবে, কিন্তু আশা করে। আশা করার চেয়ে বড় কথা হলো এই কথাটা সে দেশের ভিতরে ছড়ে রাখছে, তা নাহলে উনি একটা বিরাট ক্ষমতাবান লোক, এই কথা তো দেশের লোককে, বিরোধী দলকে তো আর জানানো যাইতেছে না, মিডিয়ার উপর এটা একটা ছাপ রেখে দেওয়া যাচ্ছে না, এই জন্য উনি এগুলো কথা বলে, ছড়ায় বেড়ায়। কিন্তু বাস্তবতা হলো
ট্রাম্প যতদিন ক্ষমতায় আছে ততদিন ইন্ডিয়ার সাথে ট্রাম্পের কোনো সম্পর্ক হবে না। ফলে ট্রাম্প মোদির সঙ্গে তারেকের একটা সম্পর্ক, এটা চাওয়া না চাওয়া এটা কোনো সাবজেক্টই না, এটা হচ্ছে বটম লাইন। ফলে যে যা মিথ্যে কথা বলে বলুক, কিচ্ছু এসে যায় না। ওকে, তাহলে সার কথাটা দাঁড়ালো হলো আজকে থেকে এগুলো শুরু হবে। ইউনূস সাহেব চিপে ওনাকে ক্ষমতায় বসেন, শেয়ার দেন, ক্ষমতার ভাগ দেন। তারেক সাহেব আপনাকে যা বলেছিল সেই ভাগটা দেন, সেই ভাগ দিয়ে তাকে যে ক্ষমতা চাইছিল, এই যে ভাবছিলাম আপনি ক্ষমতা পেয়ে গেছেন, এখন আপনি ইউনূস সাহেবের কথা না শুনলে আপনার মতো চলতে পারবেন, আপনার নিজের জ্ঞান বুদ্ধি কিচ্ছু খাটান নাই। যাদের আলাপে যাদের উৎসাহে আপনি চীন গেছিলেন তারাও আপনাকে এই দিকটা সম্পর্কে অ্যাওয়ার করে নাই। আর আপনার আশেপাশে এমন কেউ নাই যে এটা অ্যাওয়ার করার মতো যোগ্য। আর যোগ্যতা লাগে তো, এখান থেকে যে একটা চাপ আসবে, এই চাপটা কেমনে মোকাবেলা করবেন আপনারা কেউ খেয়াল করছেন না। ওকে, অনেক কিছু আছে, আপনি মানবজমিনের রিপোর্টারদের দেখবেন এরকম অসংখ্য। সে মনে প্রাণে চাইতেছে যে এই ইন্ডিয়া আসতেছে, তারেকের কাছ থেকে সব আদায় করে নিয়ে যাবে। কেন না সার্জিও এই ব্যাপারে তারেককে বলবে। আমি বিশ্বাস করি না তারেককে এটা বলবে। সার্জিও এসে যেটা করবে ওই রেসিপ্রোকাল ট্রেন, আমরা অমুক অমুক কাজ চীনের সাথে করতে পারবেন না, এইগুলো বলতে আসতেছে। বড়জোর এইটাই বলাবে ওকে দিয়ে। এইবার পুরো জিনিসটার কন্ট্রোল নিয়ে নেবে, কিন্তু যখন তারেক সারেন্ডার করবে, তারেক কোথায় যাবে আলটিমেটলি? ভাই কি বলবো এখন সার্জিওকে, আমি কি বলবো? সে তো আবার খলিকে জিজ্ঞেস করবে, পরামর্শ চাইবে। খলি কি পরামর্শ দেবে? আপনাদেরকে আগেই বলছিলাম ইউনূস সাহেবের সাথে কথা বলে, উনি আপনাকে বদলে দেবেন। ইউনূস সাহেবই আমেরিকার সাথে লাইন কাট করে এগুলো সব মিটমাট করে দেবেন। আপনারা আগেও জানেন, আমি কয়েকদিন কেন বোধহয় ৩-৪ সপ্তাহ হয়ে গেল আমি বলছি বাংলাদেশের জন্য এখন ভারসাম্য শব্দটা সবচেয়ে নেগেটিভ শব্দ। আমেরিকান স্বার্থরা খলিল ইউনূস চক্রটা বাংলাদেশে ঢুকতেছে, তৎপর চালাইতেছে এই ভারসাম্য শব্দ দিয়ে। তারা আমেরিকান দালালিটা ভারসাম্য দিয়ে চালাচ্ছে। এই মানবজমিনের পুরো আর্টিকেলটার মধ্যে দেখবেন বারে বারে ভারসাম্য শব্দটা আছে, লাস্ট বাক্যটাও ভারসাম্য। আর এই ভারসাম্যটাই হচ্ছে আমাদের জন্য বিপদের। তারেককে আরেকবার কান খোলা করে শুনতে বলি, ইভেন এই ইস্যুতে নিয়ে যারাই কথা বলতে মানে শুনতে চান ব্যাপারটা কি, তাদেরকে বলে দিই, আইদার চীনের সাথে সোজা সম্পর্ক করবেন, কোনো ভারসাম্য কোনো কথা শুনবেন না, সোজা হেঁটে যাবেন। আর নালে পুরা ক্ষমতা ইউনূসের দালাল হয়ে ইউনূসের অধীনে থাকতে থাকবেন আপনারা। ইউনূসের ইচ্ছার উপরে, মর্জির উপরে আপনার ক্ষমতা, আপনার রুস্তমি। শুধু এটা আমি তারেককে বলছি না, এটা জামাতকে বলতেছি, এনসিপি কে বলতেছি। আপনাদের সবার মর্জি এখন ইউনূস সাহেবের হাতের পকেটে চলে যাবে। রাস্তা দুইটা, মাঝখানে কোনো রাস্তা নেই। সো কল ভারসাম্য টাইপের শব্দ বলবেন না। ভারসাম্য বলা মানে কি হবে, বললে কি হবে? ভারসাম্য বলার মানে হলো আপনি আমেরিকান দালালদের পাল্লায় করছেন। এটা আপনি নিজে স্বীকার না করতে চাইলেও কিছু এসে যায় না। যেমন লাস্ট বাক্যটা দেখেন, ওয়াশিংটন ও বেইজিং দুই পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। এটা হচ্ছে মানবজমিনের রিপোর্টে শেষ কথা। কাজেই আমি আগে বলেছি, আর একবার বলে দিলাম শেষবারের মতন, সম্ভবত ভারসাম্য কথার মানে হলো আমেরিকান দালালি। আর ট্রাম্প যে কথা বললে খুশি হবে সে হলো, আমরা এআরটি এমন একটা এআরটি করায় নিয়ে আসছি, পচা গম থেকে শুরু করে পচা খাদ্য, বেশি দাম দিয়ে কেনা খাদ্য, তেল কিনতে বাধ্য করা, আমেরিকান ইকোনমিকে চাঙ্গা করার মতন কাজ, চীনের সাথে সম্পর্ক না রাখা, এগুলি তো ট্রাম্পের দাবি, এগুলি তো ট্রাম্পের রাজনীতি, এগুলি ট্রাম্পের নীতি। সার্জিও গিয়ে ট্রাম্পকে দেখাবে যে হুজুর আল্লাহ এই যে আপনার জন্য বাংলাদেশ থেকে এগুলি আনছে। ও বাকিটা বলবে না, যে ও যে আবার বার্মার দিকে কান মারছিল ওটা ওর বলবে না আবার, কারণ এটা ট্রাম্প পছন্দ করে না, ট্রাম্পের আগ্রহ নেই বার্মা কি হইলো সেটা নিয়ে, আরাকান কি হইলো এটা নিয়ে তার কোনো আগ্রহ নেই। কিন্তু ওটারও একটা প্যাস মারার জন্য, অন্তত অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে একটা গ্লিমস দিয়ে রাখার জন্য খলিল তাকে ওখানে নিয়ে যাবে কাল বা পরশু।
এনিওয়ে, তাহলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে পরিষ্কার করে আমি আপনাদেরকে বলে দিলাম। তারেকের সোজা পথ হলো হয় উঠে দাঁড়ান, আর নাহলে এই যে ইউনূস সাহেবের চিপার ভিতরে পড়ছেন এখন আপনি। যা খাইছেন, এই যে আপনার প্রধানমন্ত্রী বানাইছেন, খুব মজা লাগতেছে না প্রধানমন্ত্রী হয়ে? 6 মাস 7 মাস মজা খাইছেন? এখন এগুলো সব মজা আপনাদের কাছ থেকে বের করে নিয়ে যাবে। সেম কথাটা আমি বলেছি এনসিপি এবং জামাতের জন্য। ইউনূসের কথা এখন আপনারা উঠবেন আর বসবেন, আর আপনাদেরকে চিপবে। এমনি এমনি ইউনূস আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই, এমপি বানাই দেয় নাই, ক্ষমতায় বা বিরোধী দল বানায়। এখন বুঝে সুজন, কেউ যদি সুজন হতে চান পারবেন। যে কথাটা বলতেছিলাম, এনসিপিরা তখনও বলতে পারে নাই, জানেও না। না, এটা জানে না। পুলিশ হঠাৎ করে চলে গেছিল কেন? কারা করছিল? এটা না জেনেই যেমন তারা একটা ইউনূসকে ধরে নিয়ে এসে বসাই দিছিল। বিরাট লোককে বসাই দিছে। আর যে ইউনূস তা বলতেছে, আরে এরা তো মাস্টার মাইন্ড। আর এবার আপনাদের সমানে ক্রিপ্টোকারেন্সি সরাতে পারছেন। আর কি চাই আপনাদের? আপনাদের জীবনটা এর ভিতরে শেষ এখন। আগামী দিন আপনারা কিছুই করতে পারবেন না। ঘুরে ফিরে সে একই কথা, রাজনীতি শিখতে হবে, এমনকি কনস্টিটিউশন শিখতে হবে। কিছু জিনিস এগুলো কিছু ধারণা নেই আপনাদের, ফলে আপনারা কোনো কিছু করার যোগ্য না। থ্যাংক ইউ।